চট্টগ্রাম বিভাগের টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিবন্দী কয়েক লাখ মানুষ। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। তিস্তা নদীর পানি বৃদ্ধিতে উত্তরে বন্যার শঙ্কা, প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের অগ্রগতি দেখতে চায় জনগণ, দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। টানা বৃষ্টিতে দেশে সরবরাহ সংকট, রাজধানীতে বাড়তি সবজি ও মাছের দাম, বাজেটে নিত্যপণ্যে কর ছাড়ের প্রভাব নেই বাজারে। সাংগঠনিক স্থবিরতা ও তৃণমূলের সঙ্গে সমন্বয়ের ঘাটতিতে ঢিমে তালে বিএনপি, সরকারের বদনাম নয়, নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড করতে দেয়া হবে না। টানা বৃষ্টিতে সমতলে জলাবদ্ধতা, পাহাড়ে ধসের শঙ্কা আর নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ, সব মিলিয়ে প্রকৃতির বৈরী রূপে বিপর্যস্ত জনজীবন। ধসের ঝুঁকিতে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে তাদের খাবার ও সুপেয় পানি দিয়ে সহায়তা করছে প্রশাসন। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে স্রোতে ভেসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টিতে সমতল থেকে পাহাড় দেশের বিস্তীর্ণ জনপদ এখন পানির দখলে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধসের শঙ্কা, আবার কোথাও নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জোড়াছড়ি উপজেলার প্রায় 30টি গ্রামে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। এছাড়া পাহাড় ধসের সংখ্যা থাকায় 204টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। অন্যদিকে সাজিকে আটকা পড়া প্রায় সব পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হয় খাগড়াছড়িতে। এখনো যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান। পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বিভিন্ন উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। কয়েকটি উপজেলায় নেই মোবাইল নেটওয়ার্ক। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী 10,000-এর বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। একটা বাসা 10-12,000 টাকা দিয়ে নিতে পারবো না। আমরা এখানে পাহাড়ে নইলে কোথায় থাকবো? আমরা ডেলি আনি, দিনে খাই মানুষ, ডেলি কাজ করে ডেলি খাই, এই জন্য আমাদের এই ঝুঁকিপূর্ণতা কি হয়। খাগড়াছড়ির দীঘিনালায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে মেরুং ইউনিয়নে এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত। পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার অন্তত 35টি ইউনিয়নে পানি ঢুকেছে, বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। চট্টগ্রামে পানিবন্দী অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া। এই উপজেলায় প্রায় 70% এলাকা এখনো পানির নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা ও থানায় পানি ঢুকেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাসহ উত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত। আমরা বৃষ্টির জন্য এখানে খাল নদী সবগুলো ভরে গেছে, সেই জন্য আমরা গরু ছাগল সবগুলো বাঁচিয়ে চলে গেছে। আমরা অনেক মানুষ ক্ষতি হয়েছে। পুরো রাস্তাটায় পানি, যেই কারণে আমরা যেতে পারছি না। অলমোস্ট প্রায় হাফ এন আওয়ারের মতো আমরা দাঁড়ায় আছি এই জায়গায়। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। প্রবল স্রোতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে তোমার ডেজা মিশিন্দার নদীর গভীরতা বাড়াইছে, নদীর যে বালু যে একটা স্তর আছিল এগুলো আউটে গেছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিরক্ষা বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। সিলেটে কুশিয়ারা ছাড়া জেলার প্রায় সব নদ নদীর পানি কমেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে। এতে নদী তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপাকে উপকূলবাসীও। ভোলায় পানিবন্দী 10,000 মানুষ। এদিকে বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মিরপুর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। এখন তা বাস্তবায়নের সময়। বাঁশখালী উপজেলায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। অবিরাম বর্ষণে অনেকটাই থমকে আছে রাজধানী ঢাকা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ। তবে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস দিয়েছে স্বস্তির খবর। শনিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে আভাস দিয়েছেন কর্মকর্তারা। থেমে থেমে এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তি হলেও ঢাকার ভাসমান এবং দৈনিক আয়ের মানুষের কাছে তা এক চরম দুঃসংবাদ। একই দশা রিকশা চালকদেরও। কোথাও কোথাও জমেছে পানি। ছুটির দিন, লোকজন কম রাস্তায়, তারপরও পেটের দায়ে বসে থাকার উপায় নেই এসব মানুষের। 100 টাকা ভাড়া মাসে হবে, কষ্ট তো হইতে আছে বৃষ্টির মধ্যে। কি করবো মামা, পেটের দান দায় করতেছি। রাস্তাঘাট ভালো না, ভাঙ্গা, জ্বর ঠান্ডা আমার হয় না। বৃষ্টির মধ্যে তেমন বেচা বিক্রি নেই গিয়াসউদ্দিনের। সংসার চালাতে হিমশিম এই দোকানি। বৃষ্টি করতেছে তো আমরা ব্যবসা করতে পারি না, বেচা কিনা তাহলে তো সমস্যা হয়ে একটু রেনফিন করা লাগে। বৃষ্টি হওয়াতে আমাদের কোনো বেচা কেনা করতে পারি না, আমরা কোনো দোকান করতে পারি না, কোনো মালপত্র আনতে পারি না। সড়কে যানবাহন চলাচল কম, এ কারণে বিশেষ প্রয়োজনে যারা বের হন তাদের পড়তে হয় বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য জেলার তুলনায় ঢাকায় বৃষ্টি অনেকটাই কম। শনিবার থেকে সারা দেশে কমে আসবে বৃষ্টির প্রবণতা। আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পরে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। তিনি জানান, শনিবার থেকে সমুদ্র সতর্কতা সংকেতও তুলে নেওয়া হতে পারে। একবারে পুরোপুরি বৃষ্টি না থামা পর্যন্ত। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাজারে সরবরাহ সংকটে বেড়েছে পণ্যের দাম। মাছ, মাংসের পাশাপাশি বাড়তি বিভিন্ন ধরনের সবজি ও চালের দরও। এদিকে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হলেও বাজারে এখনও নেই তার প্রভাব। রাজধানীতে টানা বৃষ্টি, সাপ্তাহিক ছুটির দিনের সকালেও তাই বাজারে নেই তেমন ব্যস্ততা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। শসার দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুনের দাম ছাড়িয়েছে 100 টাকা। আর নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আমি মরিচ কিনলাম 120 টাকা কেজি। শাকসবজি সবচেয়ে দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। মালের দাম কিছুটা বাড়ছে, বেগুনের কেজি 100 টাকা, আর অন্যান্য সবজির দাম মোটামুটি কমে আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ভেসে গেছে মাছের ঘের। এতে দাম বেড়েছে চাষ করা বিভিন্ন জাতের মাছের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। ঝড় বৃষ্টি হইতেছে না, সিঙ্গেল মাছের দাম বেশি, আমদানি কম আরো দেয়। আগে হচ্ছে 170-180 করে কিনতাম,
কিন্তু রিসেন্টলি আমি দেখতেছি 210 টাকা করে বলছে, পরে 200 টাকা করে দিতেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ধাপে ধাপে বাড়ছে পোলাওয়ের চালের দাম। সবশেষ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। পোলাও চালের দাম তো প্রতিদিনই কেজিতে 4 থেকে 5 থেকে 10 টাকা বাড়ে। বাজেটে নিত্য 60টি পণ্যে কর ছাড় দেওয়া হলেও এখনও তার প্রভাব নেই বাজারে, তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির পরামর্শ ক্রেতার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার গঠনের পর থেকে সাংগঠনিক তৎপরতায় ঝিমিয়ে পড়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি কার্যক্রমে স্থবিরতা, তৃণমূলের সঙ্গে সমন্বয়ের ঘাটতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। একদিকে সরকার পরিচালনায় ব্যস্ততা, অন্যদিকে মাঠের কর্মকাণ্ডে ভাটা। এমন ভারসাম্যহীন বাস্তবতা থেকে নেতাকর্মীদের চাঙ্গা করতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের হাইকমান্ড সম্প্রতি বৈঠক করেছেন ঢাকা জেলা ও মহানগর নেতাদের সাথে, দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। নেতারা বলছেন শিগগিরই সাংগঠনিক ছন্দে ফিরবে বিএনপি। বিএনপি সরকারের বয়স প্রায় 6 মাস হতে চললেও দলটির সাংগঠনিক গতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দলীয় কার্যক্রমে ভাটা, পার্টি অফিসে আগের চেয়ে নেতাকর্মীদের আনাগোনা কমে যাওয়া সহ বিএনপির সাংগঠনিক রূপ যেন চোখেই পড়ছে না। এমন পরিস্থিতিতে গত শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা ও মহানগর নেতাদের নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তিনি। সরকারে আসার পর সাংগঠনিকভাবে বিএনপিতে স্থবিরতার কারণ কি? নেতারা বলছেন দায়িত্বপ্রাপ্তদের অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন, তবে দ্রুতই কেটে যাবে স্থবিরতা। যারা দল পরিচালনা করার বড় অংশটাই এখন সরকারে আছে। আমার ধারণা যেটা আমাদের সাংগঠনিক প্রচেষ্টা সেটা আছে, আরও গতি পাবে খুব সহসায়। তারপরে দল আবার পূর্বের মতন আরও বেশি গতিতে এগোতে পারে। যদি সরকার ভালো কাজগুলো করেন তখন মানুষ প্রশংসা করবে বিএনপির, আর মানুষের এই প্রশংসায় বিএনপিকে জনপ্রিয় করবে। তো এটা যেমন একটা দিক, আরেকটা হচ্ছে যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোটা ঠিকঠাক মতো রাখা, সে ব্যাপারে মানে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ সবাই ওয়াকিবহাল আছেন, প্রত্যেকের কাজ করছেন। তাৎক্ষণিক ওই বৈঠকে নেতাকর্মীরা নিয়মিত পার্টি অফিসে যাচ্ছেন কিনা সে বিষয়েও জানতে চান বিএনপি চেয়ারম্যান। নেতারা বলছেন চেয়ারম্যানের নজরদারিতে আছে দলের হাল হকিকত। সংগঠন ঠিক রাখতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করে যাচ্ছেন বলেও দাবি তাদের। ইতিমধ্যে আমাদের কিন্তু ঘোষণা আছে, খুব অল্প সময় আমরা জাতীয় সম্মেলনে যাব। বিএনপির এই সম্মেলনটা বেশ কিছুদিন হয়নি, সেই সম্মেলন এবং তার প্রক্রিয়া শুরু আভ্যন্তরীণভাবে হচ্ছে। সেটি যখন গতি পাবে তখন দল আরও গতিশীল এবং চাঙ্গা হয়ে যাবে। উনি তো প্রধানমন্ত্রী, তার তো দেশে বিদেশে অনেক কাজ আছে, কিন্তু উনি সাংগঠনিক কর্মকাণ্ডগুলো অবহিত কিনা, তিনি অবহিত হচ্ছেন, নানাভাবেই অবহিত হচ্ছেন, নানাভাবেই তিনি খোঁজখবর নিচ্ছেন, নিয়ে তারপরে ওনার যেখানে যে পরামর্শটা দেওয়া দরকার সে পরামর্শও তিনি দিচ্ছেন। তো কোথাও কোনো কমতি নেই, আবার কমতি আছে বলে আমি মনে করি না। সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের ব্যাপারে বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় নেতাকর্মীদের এমন কোনো সুবিধা দেয়া হবে না যাতে সরকারের বদনাম হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আরও বলেন, অপরাধী সে দলের যত বড়ই নেতা হোক না কেন তার পরিচয় অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে তার খালি জায়গায় বসে যাওয়া যাবে, সেটি ভুল ধারণা। সরকার সেই সুযোগ আর কাউকেই দিবে না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ, এমন মত রাজনীতি বিশ্লেষক ও আইনজীবীদের। তারা বলছেন এর ফলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনি
এতদিন গণতন্ত্র নিয়ে যেসব জটিলতা ছিল তাও কমে আসবে। তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে পরিবর্তন আনতে হলে সংসদেই তা সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 24-এর গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেয় হাইকোর্ট। তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে আবারও ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই রায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছিল তা দূর হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে পরিবর্তনের প্রয়োজন হলে সংসদে তা করা যেতে পারে। ধীরে ধীরে আসল পদ্ধতিতে চলে যেতে হবে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে জবাবদিহিতার প্রয়োজন হবে, আত্মসমালোচনার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাদবাকি ইলেকশনগুলো কিন্তু দেখবেন কন্ট্রোভার্সিয়াল। মোরাললেস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলি জনতার নিকট গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। আইনজীবীদেরও অনেকে মনে করেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা কাটবে। গণতন্ত্র নিয়ে যে জটিলতাগুলো বাংলাদেশ বহন করেছে একটা সময় ধরে, বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতার বিষয়গুলো আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের উপস্থিতিতে এই জটিলতা কমবে বা ফেয়ার নির্বাচনের সম্ভাবনা বাড়বে এবং তাতে করে ডেমোক্রেসি স্ট্রং হবে এবং বলা যায় যে গণতান্ত্রিক শাসন সেটি আরো প্রতিষ্ঠা সুবিধাজনক হবে। তত্ত্বাবধায়ক ইস্যুটা নিয়ে তো ধরেন তত্ত্বাবধায়ক সরকার একবার হয়েছে, আবার এটা হচ্ছে হলো বাতিল হলো, আবার এটাকে হচ্ছে হলো যে পুনর্বহাল করা হলো। এখন যদি সংবিধান সংশোধন করে তারপরে হচ্ছে হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন সেটা ওই ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো আরো বিকশিত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন পড়বে না বলে মনে করেন তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।